আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি জেন অস্টেনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলটির মাইনর ক্যারেক্টার্সগুলো নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিওগুলোতে আমি ফিটজ উইলিয়াম ডার্সি এবং এলিজাবেথ ব্যানেটকে নিয়ে আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে বাকি ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে শুরু করি মিস্টার ব্যানেটকে নিয়ে। আমি এখানে আজকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব না, আমি টোটাল সামারি, তাদের ক্যারেক্টারের সামারিগুলো নিয়ে বলবো, আপনারা লাইন বাই লাইন দেখে নেবেন। সো লেটস স্টার্ট। মিস্টার ব্যানেট হলেন ব্যানেট পরিবারের কর্তা এবং 5টি অবিবাহিত কন্যা সহ পরিমিত আয়ের একজন ভদ্রলোক ছিলেন। তার 5 মেয়ের নাম হলো জেন, এলিজাবেথ, লিডিয়া, কিট্টি এবং ম্যারি। তিনি এলিজাবেথের সাথে কাছের, কারণ তারা দুজন সবচেয়ে বুদ্ধিমান ব্যানেট ছিল। মিস্টার ব্যানেটের ব্যঙ্গাত্মক মেজাজ ছিল, যা তিনি উদ্দেশ্যমূলকভাবে তার স্ত্রীকে বিরক্ত করার জন্যই ব্যবহার করতেন। প্রকৃতপক্ষে তিনি একজন দুর্বল পিতা, যিনি সংকটময় মুহূর্তে তার পরিবারকে সাহস দিতে ব্যর্থ হতেন। তিনি একজন সহানুভূতিশীল ব্যক্তি, কিন্তু পাঠক ধীরে ধীরে তার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। তিনি খুবই খামখেয়ালি ধরনের একজন মানুষ। তিনি মেয়েদের বিয়ের ব্যাপারে খুব একটা সচেতন ছিলেন না। তিনি মনে করতেন সময় হলে বিয়ে হয়ে যাবে। এরপরে আসি মিসেস ব্যানেটকে নিয়ে। মিস্টার ব্যানেটের স্ত্রী হলো মিসেস ব্যানেট, যিনি একজন বিরক্তিকর চরিত্র এবং একজন মূর্খ, সরলচিত্ত এবং কোলাহলপূর্ণ মহিলা, যার জীবনে একমাত্র লক্ষ্য ছিল তার মেয়েদের বিয়ে দেওয়া। তিনি তার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। এই লক্ষ্যের জন্য তার একটাই সাধনা, স্ট্যাটাসের দিক দিয়ে বড় এমন লোককে, যেমন ডার্সি এবং বিংলে, তাদের আকৃষ্ট করার জন্য তিনি মরিয়া হয়ে উঠতেন। অল্প বয়সী মহিলাদের বিবাহের প্রয়োজনীয়তা তুলে ধরতে রাইটার জেন অস্টেন ক্রমাগত তাকে ব্যবহার করেছেন। শেষ পর্যন্ত যদিও মিসেস ব্যানেট প্রায়শই অবাঞ্ছিত আচরণের কারণে এমন একটি অস্বাভাবিক ব্যক্তিত্ব প্রমাণ করেছেন। তার জীবনে একটাই লক্ষ্য, তিনি তার 5 মেয়েকে ম্যারিড দেখতে চান। এরপরে আসি জেন ব্যানেট এবং চার্লস বিংলে। জেন ব্যানেট ব্যানেট পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তিনি সবচেয়ে সুন্দরী, কোমল এবং সদয় মনের তরুণী, যে রিজার্ভ মাইন্ড প্রকৃতির, এবং তার সত্যিকারের অনুভূতিগুলো কেবল তার বোন এলিজাবেথের সাথেই শেয়ার করতেন। তিনি বিংলের প্রেমে পড়েন, কিন্তু তার এই রিজার্ভ মাইন্ডের কারণে তিনি খুব কমই অনুভূতি শেয়ার করেন। তবে তারা শেষ পর্যন্ত সুখে বিয়ে করেন। চার্লস বিংলেকে নিয়ে যদি বলি, তিনি ডার্সির খুবই কাছের একজন বন্ধু ছিলেন, যিনি দয়ালু, সুদর্শন এবং ভালো বিহেভিয়ারের। এমনকি তিনি খুব ফ্রেন্ডলি ছিলেন। দেশের একটি স্টেট, নেদারফিল্ড হল, তিনি ভাড়া নেন, যেটি ব্যানেট ফ্যামিলির খুবই কাছের ছিল। ব্যানেট ফ্যামিলি যেখানে থাকতো তার থেকে সেই স্টেটটি অনেক কাছে ছিল। তিনি ক্লাস ডিফারেন্স নিয়ে অতটা ভাবতেন না। তার ব্যক্তিত্ব এবং আচরণ ডার্সির বিপরীত ছিল এবং তিনি উদাসীন প্রকৃতির ছিলেন। এরপর আসি ক্যারোলিন বিংলে এবং লেডি ক্যাথরিন ডি বার্গকে নিয়ে। ক্যারোলিন বিংলে হলেন মিস্টার বিংলে স্নোবিশ বোন, যে জেনের বন্ধু হয়ে ওঠে এবং পরে তাকে খারাপভাবে দেখত। তিনি ডার্সির মন জয় করার জন্য চেষ্টা করেন, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। এলিজাবেথ সম্পর্কে তিনি যা বলেন তার সবই ডার্সিকে তার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার জন্য। তিনি জেলাস ফিল করেন যখন ডার্সি এলিজাবেথের প্রেমে পড়ে যায় এবং তাকে প্রপোজ করে বসে। তিনি মিডল ক্লাস পিপলকে খুব খারাপভাবে ট্রিট করতেন। এরপর আসি লেডি ক্যাথরিন ডি বার্গ। লেডি ক্যাথরিন ডি বার্গ একজন ধনী, কর্তৃত্ব সম্পন্ন অভিজাত মহিলা, যিনি মিস্টার কলিন্সের প্যাট্রন এবং ডার্সির আন্টি ছিলেন। তিনি স্বভাবত অহংকারী এবং এলিজাবেথকে ডার্সির সাথে বিয়ে না করার জন্য উৎসাহ দেন, কারণ তিনি তার মেয়েকে ডার্সির সাথে বিয়ে দিতে চান। লেডি ক্যাথরিন ক্লাসের ব্যাপারে অনেক সচেতন ছিলেন, বিশেষ করে মধ্যবিত্ত এলিজাবেথকে তার বংশোদ্ভূত ভাগ্নে থেকে দূরে রাখার জন্য তিনি সব রকম প্রচেষ্টা চালিয়েছেন। এরপর আসি মিস্টার কলিন্স এবং চার্লট লুকাসকে নিয়ে। মিস্টার কলিন্স হলেন মিস্টার ব্যানেটের এক অদ্ভুত রিলেটিভ, যিনি খুবই ফর্মাল এবং সাধারণভাবে মূর্খ ধর্মযাজক, যিনি মিস্টার ব্যানেটের সম্পত্তির উত্তরাধিকারী। মিস্টার কলিন্সের নিজের তেমন কোনো স্ট্যাটাস ছিল না, কিন্তু লেডি ক্যাথরিন ডি বার্গের অনুগ্রহকারী হিসেবে কাজ করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন।
তিনি জেনকে বিয়ে করতে চান। তারপর যখন জেনের বিয়ের কথা বিংলিয়ার সাথে হয় তখন তিনি এলিজাবেথের সাথে বিয়ের জন্য তার কথা বলেন। এলিজাবেথ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি শার্লট লুকাসকে বিয়ে করেন। তিনি মূলত একজন স্টুপিড ক্যারেক্টার যে মিস্টার ব্যানেটের সম্পত্তির উত্তরসূরি। এখন বলি তিনি কিভাবে মিস্টার ব্যানেট ফ্যামিলির সঙ্গে কানেক্টেড ছিলেন। মিস্টার ব্যানেট ফ্যামিলির কোনো ছেলে সন্তান ছিল না, এমনকি তারা একটা মিডল ক্লাস ফ্যামিলির লোক ছিলেন। তাদের তেমন কোনো সম্পত্তিও ছিল না। মিস্টার ব্যানেটের খালা তাকে কিছু প্রপার্টি দেয় এবং তাকে বলে যে তোমার যদি কোনো পুত্র সন্তান না হয় তাহলে তোমার মৃত্যুর পর তোমার সম্পত্তি মিস্টার কলিন্সের কাছে চলে যাবে। কলিন্স হচ্ছে মিস্টার ব্যানেটের নেফিউ। শার্লট লুকাসকে প্রাথমিকভাবে একজন বুদ্ধিমান মহিলা হিসেবে বলা যেতে পারে, যিনি এলিজাবেথের যুক্তিবাদ এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন। শার্লট আসলে অনেক বেশি বাস্তববাদী এবং এমনকি সেলফ ইন্টারেস্টেড ছিলেন, যেখানে এলিজাবেথ রোমান্টিক ছিলেন। তার বিয়ে নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। তিনি মনে করতেন বিয়ে করে ফেললেই হলো, আর বিয়ে করার ফলে তার যে একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, তাই সেই চিন্তা করে মিস্টার কলিন্সকে বিয়ে করে ফেলেন। শার্লটের চরিত্রটি সর্বত্র সমান। যখন এলিজাবেথ তার বিয়ের পর তাকে দেখতে যায় তখন তাকে স্বীকার করতে বাধ্য করা হয় যে শার্লট সঠিকভাবে তার অগ্রাধিকারগুলি এবং তার খুশি হওয়ার জন্য কি প্রয়োজন তাই সে করে, এমনকি সে অনুযায়ী তার লাইফস্টাইলকে সে বেছে নিয়েছে। এরপর আসি লিডিয়া ব্যানেটকে নিয়ে। লিডিয়া ব্যানেট হলেন ব্যানেট পরিবারে ছোট মেয়ে, যিনি একটা গসিপি, ইম্যাচিওর এবং সেলফ ইনভলভড এবং খুবই দায়িত্ব জ্ঞানহীন। তিনি তার মায়ের খুব প্রিয় কারণ সে ছিল মিসেস ব্যানেটের মতো। তিনি অ্যাট্রাকটিভ ছিলেন, বাট তিনি খুব বেপরোয়া এবং আবেগপ্রবণ। লিডিয়ার আচরণ প্রায় বড় বোনদের বিব্রত করে তোলে। যখন লিডিয়া ব্রাইটনে যাওয়ার আমন্ত্রণ পায় তখন লিজি অর্থাৎ এলিজাবেথ তার বোনের ক্যারেক্টার সম্পর্কে ইম্প্যাশন্ড স্পিচ দেয়, অর্থাৎ আবেগে ভরা স্পিচ দেয়। লিডিয়ার সেলফিশ বিহেভিয়ার ছিল, তিনি খুবই সেলফ সেন্টার্ড ছিলেন, তবে এক্ষেত্রে তার বাবা মা, বিশেষ করে তার বাবার ব্যর্থতার উপরও আলোকপাত করা যেতে পারে, কারণ তার অল্প বয়স এবং শিক্ষার অভাব ছিল। লিডিয়াকে তার আচরণের জন্য সম্পূর্ণভাবে দোষী হিসেবে উপস্থাপন করা হয় না, কারণ তার পিতামাতার গাইডলাইন এবং ডিসিপ্লিনের অভাব রয়েছে। তিনি খুবই ইরেসপন্সিবল ছিলেন। যদিও তাড়াহুড়ো করে বিয়ের মাধ্যমে লিডিয়া তার রেপুটেশন হারায়, কিন্তু সে নিজেকে ইম্পর্টেন্স দিয়ে বলে, জেন আমি এখন তোমার জায়গা নিচ্ছি, অর্থাৎ জেনকে উদ্দেশ্য করে কথাটা বলে, জেন আমি এখন তোমার জায়গা নিচ্ছি এবং তুমি আমার থেকে নিচে, কারণ আমি একজন ম্যারিড ওম্যান। অর্থাৎ এখানে মেয়েদের বিয়ের ব্যাপারটাকে জেন অস্টেন অনেক বড় করে তুলে ধরেছেন। তিনি তার বোনদের উদারতার উপর নির্ভর করে তার বিবাহিত জীবন কাটান এবং একটি চিপ সিচুয়েশনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকেন। একটি নভেলে যেখানে অন্যান্য অনেক ক্যারেক্টারের এক্সপিরিয়েন্স, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ দেখানো হয়েছে, লিডিয়াকে সেখানে ফুলিশ এবং হেডস্ট্রং থ্রট আউটের হিসেবে দেখানো হয়েছে। লিডিয়া সবসময় বোকা এবং অহংকারী হিসেবে দেখানো হয়েছে। সে উইকহামের সাথে পালিয়ে যায় এবং তার পরিবার তার জন্য একটা বিব্রতকর অবস্থায় পড়ে। ডার্সি এলিজাবেথের প্রতি তার ভালোবাসার জন্য ব্যানেট পরিবারের সম্মান বাঁচাতে লিডিয়ার সাথে বিয়ে করার জন্য উইকহামকে প্রচুর অর্থ প্রদান করে। এরপরে আসি এমন দুইটা ক্যারেক্টারকে নিয়ে যাদেরকে নিয়ে নভেলটিতে খুব বেশি আলোচনা করা হয়নি। তারা হলেন ম্যারি ব্যানেট এবং ক্যাথরিন ব্যানেট। ম্যারি ব্যানেট হলো মিডল ব্যানেট সিস্টার, অর্থাৎ ব্যানেট পরিবারের 3 নম্বর যে মেয়ে, সে ছিল ম্যারি ব্যানেট। তিনি খুবই বকিশ এবং প্রিফার রিডিং ওভার সোশিয়ালাইজিং। তিনি সোশিয়ালাইজিংয়ের উপরে পড়তে পছন্দ করতেন। এরপরে হলো ক্যাথরিন ব্যানেট, নোন অ্যাজ কিটি। তিনি কিটি নামেও পরিচিত, 4th ব্যানেট সিস্টার। 4 নম্বর ব্যানেট ফ্যামিলির যে কন্যা, তিনি হলেন ক্যাথরিন ব্যানেট। তিনি অনেকটা লিডিয়ার মতো গার্লিশলি প্রকৃতির ছিলেন। এরপর আসি জর্জ উইকহামকে নিয়ে। জর্জ উইকহাম
একজন মিলিটারি অফিসার এবং তিনি খুবই গুড লুকিং, চার্মিং এবং অ্যাট্রাকটিভ ছিলেন, যার কাছে এলিজাবেথ ফার্স্টে তার বানোয়াট গল্প দ্বারা আকৃষ্ট হয়েছিল। কিন্তু উইকহামের রেপুটেশন পাস্ট সম্পর্কে ডার্সির লেটার তাকে তার আসল ক্যারেক্টার সম্পর্কে বলে দেয় এবং একই সাথে এলিজাবেথকে ডার্সির আরও কাছে নিয়ে যায়। অবশেষে তিনি লিডিয়ার সাথে পালিয়ে যান এবং ডার্সির চাপে পড়ে লিডিয়াকে বিয়ে করতে বাধ্য হন। এরপর আসি টাইপস অফ জেন অ্যান্ড বিংলেকে নিয়ে, অর্থাৎ জেন এবং বিংলে কেমন প্রকৃতি ছিলেন। এলিজাবেথের সুন্দরী বড় বোন এবং ডার্সির ওয়েলদি ফ্রেন্ড জেন এবং বিংলে সম্ভবত এবং আচরণে এতটাই একই রকম যে তাদের একসাথে রিজার্ভ করা যেতে পারে। তারা উভয়ই চেয়ারফুল, ফ্রেন্ডলি অ্যান্ড গুড ন্যাচার্ড ছিল এবং দুজনেই অন্যের সবসময় ভালো চাইতেন। কিন্তু এখানে বিংলের ফ্রেন্ড ডার্সি অহংকারের দিক দিয়ে তার অপোজিট ছিল, যা এলিজাবেথের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। জেন এবং বিংলিয়ার প্রথমে মেইটনে বলের নাচে দেখা হয় এবং তারা একজন আরেকজনের সাথে খুব এনজয় করে। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো গুডউইল অ্যান্ড কম্প্যাটিবিলিটি, অর্থাৎ তারা সেম টাইপের ছিল, বাট ডার্সি এবং এলিজাবেথের সাথে তাদের রোম্যান্সের কন্ট্রাস্ট দেখা যায়। তাদের লাভলি ক্যারেক্টার নভেলটির অনেকটা সাইড নিয়ে আছে। এদিকে ডার্সি অ্যান্ড এলিজাবেথ বিয়ে করতে পারে এমনভাবেই নভেলটি ইমেজিন হতে থাকে। সো আজকে এই পর্যন্তই টোটাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা হয়ে গেল। এরপরে আমি টোটাল সামারি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।